স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতির আনুষ্ঠানিক উদযাপন। দেশ ও মানুষকে ভালোবেসে কাজ করার অর্জন বললেন প্রধানমন্ত্রী। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। সিরাজগঞ্জের ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগের প্রধান অস্ত্র সন্ত্রাস, অভিযোগ ফখরুলের। বললেন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ভীত সরকার। সার্চ কমিটির জন্য রাষ্ট্রপতিকে ৩ জনের নাম দিল বিকল্পধারা। সংবিধানের আলোকে ইসি গঠনের প্রস্তাব গণফোরামের। বিএনপিকেও যাওয়ার আহ্বান আইনমন্ত্রীর। আপনারা এই সংলাপে যদি আসেন, টক্সিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে এবং সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকার চিঠি। তুলে ধরা হয় সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বাহিনীর ভূমিকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে জোর প্রচারণা। নৌকা হাতির পাল্টাপাল্টি অভিযোগ। স্বাগত জানাতেই হবে। ইভিএম এ যদি কোনো কারচুপি হয় এটার জবাব এখানে দিয়ে দিব। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন। সূত্রপাত করোনা হাসপাতাল থেকে। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। এবার করোনা আক্রান্ত হলেন লিওনেল মেসি। সংক্রমণ প্রতিরোধে কাল থেকে কলকাতায় রাত্রিকালীন কারফিউ জারি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেই পথ সহজ ছিল না, তবুও দেশ এগিয়ে যাচ্ছে সব দিক থেকে। উন্নত বাংলাদেশ গড়তে ভবিষ্যতের বাধাগুলো অতিক্রম করতে হবে, দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী। যাচ্ছে অদম্য গতিতে উন্নয়নের অগ্রশিখরে। ও রহমত, চা খাওয়াইতে না পারো, একটা ধন্যবাদ তো দিতে পারো। কারে চাচা? যার উসিলায় দেশটা গ্র্যাজুয়েট হইতেছে তারে। ধন্যবাদ আপনারে প্রধানমন্ত্রী, আপনার উসিলায় বড় দেশের কাতারে যাইতেছে দেশ। জোরসে চলো বাংলাদেশ। সব সূচকেই বাংলাদেশ এগিয়ে গেছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। পরিকল্পিত উন্নয়ন আর সরকারের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের পথে। এর মধ্যে জাতিসংঘের স্বীকৃতি মিলেছে। সেই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে উদযাপন করতেই এই আয়োজন। যারা জিজ্ঞেস করতেন বাংলাদেশ কোথায়, তারা তখন আমাকে অভিনন্দন জানাতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আজকের বাংলাদেশ। বাবা বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করেছেন তিনি, যদিও সেই পথ সহজ ছিল না। দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে, তাদের পথ চলা কখনো সহজ হয় না, অনেক বাধা অতিক্রম করতে হয়। উদযাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তার দীর্ঘ পথ চলা আর নানা চড়াই উতরায় পেরোনোর গল্পগুলো উঠে আসে। বললেন, দেশের মানুষের সমর্থন আর সকলের সহযোগিতা ছিল বলেই তা সম্ভব হয়েছে। চলার পথ যত অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টকাকীর্ণই হোক, সেখানে আমরা থেমে থাকবো না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকবো না। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। উন্নয়নশীল বাংলাদেশ গড়তে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানান দেশের মানুষ ও উন্নয়ন সহযোগীদের। শেখ হাসিনা বলেন, চূড়ান্ত লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এখন দায়িত্ব নিতে হবে। চিরদিন কেউ বাঁচে না, কিন্তু যে কাজ আমরা করে গেলাম সে গতি যেন হারিয়ে না যায়, চলার গতি যেন অব্যাহত থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়, সেটাই আমরা চাই।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা বার্তা। Guided by our mission of financing infrastructure for tomorrow. মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের প্রক্রিয়ায় ভীত ক্ষমতাসীনরা। এজন্যই দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। সকালে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তিসহ সব দাবি আদায় করা হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে ৩২ জেলায় বিএনপির ধারাবাহিক কর্মসূচির শেষ দিন ছিল ৩০ ডিসেম্বর। সেদিন সিরাজগঞ্জে পূর্ব ঘোষিত সমাবেশ ঘিরে শহরে ব্যাপক সংঘর্ষ হয়। বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সংঘর্ষ চলে কয়েক ঘণ্টা। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলটির সমাবেশ কর্মসূচি ঘিরে হবিগঞ্জ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের বিষয় তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইভাবেই গণতন্ত্রকে ধ্বংস করুন। এ সময় তিনি বলেন, হামলা ও বাধা সত্ত্বেও বিএনপির ধারাবাহিক সমাবেশ কর্মসূচিতে ব্যাপক জনস্রোত সরকারের প্রতি জনগণের অনাস্থারই প্রমাণ। এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার তারা আজকে গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসী কার্যকলাপ ক্ষমতাসীন দলের সবচেয়ে বড় অস্ত্র। একদলীয় শাসনের নীল নকশা বাস্তবায়ন করতেই অতীতের মতো গুম খুনের পথ বেছে নিচ্ছে সরকার। ইদানিংকালে এই প্রথম আমরা দেখলাম যে অস্ত্রধারীরা প্রকাশ্যে তারা আসছে, অর্থাৎ আওয়ামী লীগের আসল যে চরিত্র, আওয়ামী লীগ কিন্তু বেসিক্যালি একটা সন্ত্রাসী দল এবং তার জন্ম থেকে শুরু পর্যন্ত এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগ কিন্তু কোনোদিন টিকে থাকতে পারে না। সন্ত্রাসী কার্যকলাপ এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র, হাতিয়ার। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জে অস্ত্রধারীদের গ্রেফতার না করে উল্টো হামলার শিকার বিএনপির ৮০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককেই। সিরাজগঞ্জে যা ঘটেছে সেই সত্য ঘটনা তুলে ধরেন এবং আপনারা দাবি তোলেন, আমরা তো দাবি করছি এই যারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালো, যাদের ছবি পত্রিকায় আসলো, তাদের বিরুদ্ধে কেন মামলা হলো না। রাজপথের সংগ্রামের মধ্য দিয়েই খালেদা জিয়ার মুক্তি সহ নিজেদের দাবি পূরণ করা হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। যে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গ্রামের মধ্য দিয়েই নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছে গণফোরাম ও বিকল্পধারা। অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আগের নিয়মে গঠিত কমিশনগুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। এদিকে সার্চ কমিটি গঠনে ৩ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করেছে বিকল্পধারা। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে রবিবার বিকেলে বঙ্গভবনে যায় গণফোরামের একাংশের ৮ সদস্যের প্রতিনিধি দল। তবে এই দলে ছিলেন না ডক্টর কামাল হোসেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নির্বাহী সভাপতি মোকাব্বির খান। সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে গণফোরাম। ইসি গঠনে দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে সার্চ কমিটির জন্য তালিকা দেয়া হবে বলে জানানো হয়। অতীতে যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, রাজনৈতিক দলগুলোর কাছেও গ্রহণযোগ্য হচ্ছে না। সুতরাং আমরা এসিস করেছি যে ১৭ কোটি মানুষের পক্ষে এবং ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয় এবং সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে যে জনদাবি যেটা এইটার যেন প্রতিফলন ঘটে, মানে আইন করতে হবে। গণফোরামের পর সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রপতির সাথে সংলাপের জন্য বঙ্গভবনে প্রবেশ করে বিকল্পধারা ৭ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব আব্দুল মান্নান, মুখপাত্র মাহিবি চৌধুরী সহ সিনিয়র নেতারা ছিলেন এই দলে। সংলাপ শেষে মাহিবি চৌধুরী জানান, নির্বাচন কমিশন আইন জরুরি, কিন্তু সকল দলের অংশগ্রহণ না থাকলে এই আইনও প্রশ্নবিদ্ধ হতে পারে। মাহিবি চৌধুরী বলেন, সর্বাধিক গ্রহণযোগ্যদের নিয়ে সার্চ কমিটি গঠন হলে কোনো দলই তা প্রত্যাখ্যান করতে পারবে না। রাষ্ট্রপতিও দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে একটি স্থায়ী আইন যদি থাকে তাহলে আসলে, এবং সেই আইন যদি সকল দলের কাছে গ্রহণযোগ্য হয়,
তাহলে কিন্তু আইন কিন্তু করা সহজ, কিন্তু সকল দলের সমন্বয় আইন প্রণয়নটা হয়তো বা এই মুহূর্তের এত কম সময়ের মধ্যে সেটা করা সম্ভব কিনা। রাজনৈতিক দল নয়, জনগণের কাছে যদি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হয়, নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটাই মুখ্য বিষয়। সার্চ কমিটির জন্য মিসেস রোকেয়া আফজাল রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নাম প্রস্তাব করেছে বিকল্প ধারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থে বিএনপির সংলাপে আসা দরকার, সেটা রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে দেখেন, দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা এই সংলাপে যদি আসেন, টক্সিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে এবং সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ 6 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে সিইসি ও নির্বাচন কমিশন সচিব সহ 6 জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমড়া ইউনিয়নের মেম্বার প্রার্থী আহমেদ কবির পুনরায় ভোট গ্রহণের জন্য আবেদন করেন নির্বাচন কমিশনে। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানিতে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন, কিন্তু আদালতের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনার, কমিশন সচিব ও চট্টগ্রামের ডিসি সহ 6 জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে যেসব বিষয় বিবেচনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর গত বছরের 15 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে ফোনালাপ শেষেই আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি পাঠানো সেই চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে বলে জানান ডক্টর মোমেন। এরা কিন্তু যথেষ্ট ক্রেডিবল অর্গানাইজেশন, এদের কারণে সন্ত্রাস কমেছে, এদের কারণে ড্রাগ মোটামুটি আন্ডার কন্ট্রোল, এদের কারণে হিউম্যান ট্রাফিকিং, যেগুলো আপনাদেরই গোল। সুতরাং আমাদের কাছে খুব তাজ্জুব, আশ্চর্য মনে হয়েছে। আর যে অভিযোগটা এসেছে সেগুলো আপনার খুব আমাদের মনে হয় দেয়ার ইজ এ স্কোপ ফর রি-এক্সামিনেশন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে মানবাধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকার কথাও এতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটসের জন্য আমরা সবসময় সোচ্চার এবং এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা ইভেন এই র্যাবের তারা কিছু যেখানে বাজে কাজ করেছে শাস্তি হয়েছে এবং পাওয়ারফুল লোক, বিকজ ল ইজ ভেরি ব্লাইন্ড। যাই হোক, আমরা সেই কথাই লিখছি ওনাকে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও সংস্থাটির সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর গত বছরের 10 ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। পোস্টারের নগরী নারায়ণগঞ্জ। সিটি নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রচার সবখানে। উন্নয়নের প্রতিশ্রুতির সাথে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। কথার লড়াই আরেক ধাপ উস্কে দিয়েছে ইভিএম। প্রথমবারের মতো এই সিটিতে শতভাগ ভোট হবে এই পদ্ধতিতে। আইভি ইভিএমকে স্বাগত জানালেও কারচুপির শঙ্কা তৈমুরের। নৌকার প্রার্থী দিনের নির্বাচনী প্রচার শুরু করেন সিদ্ধিরগঞ্জের 4 ও 5 নম্বর ওয়ার্ড থেকে। এই সময় ভোটের পরিবেশে সন্তুষ্টি জানান সেলিনা হায়াত আইভি। শতভাগ ইভিএম ব্যবস্থাকে স্বাগত জানান তিনি। 2011 সালেও ইভিএমে আমাদের ভোট হয়েছিল, তখনও আমি ক্যান্ডিডেট ছিলাম। অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু আমি বলেছিলাম যে নিউ টেকনোলজিকে আমাদের স্বাগত জানাতেই হবে। এবারের মতো আমিও বলবো যে নিউ টেকনোলজিকে স্বাগত জানাবো। আমি যখন 11তেই শঙ্কা প্রকাশ করি নাই, এখন কেন আমি শঙ্কা প্রকাশ করতে যাব? নগরীর 15 ও 16 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ইভিএমে কোনো কারচুপি হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। আমি এখানে নির্বাচন করছি,
নির্বাচন করছি। ইভিএম এ যদি কোনো কারচুপি হয় এটার জবাব এখানে দিয়ে দেব। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজনের কাছে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। একবার সবচাইতে ভালো এক্সপার্ট যিনি আছেন তাকে দিয়ে আসেন, আপনারা কম্পিউটার প্রোগ্রামারকে নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে দেখিয়ে দেন। আমি আপনাদেরকে কথা দিতেছি এই 16 তারিখে আমি ইভিএম ব্যবহার করব না, যদি প্রমাণ করতে পারেন কিন্তু একজনের ভোট আর একজন দিতে পারে। প্রচারণায় ব্যস্ত সময় কাটছে কাউন্সিলর প্রার্থীদেরও। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা আশ্বাস আর প্রতিশ্রুতিতে চেষ্টা করছেন মন গলানোর। 27টি ওয়ার্ডে ভোটার 5,17,000-এরও বেশি, শতভাগ ইভিএমে 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন। আমিন বাবু, যমুনা নিউজ। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছে বরিশাল ছাত্রদল। দুপুরে নগরীর সদর রোডে এই ঘটনা ঘটে। সংগঠনের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল। সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। নেতাকর্মীদের অভিযোগ, র্যালি বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে র্যালি নিয়ে এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতেই পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের। পুলিশ বলছে আইন শৃঙ্খলার স্বাভাবিক রাখতেই বাধা দেওয়া হয়েছে। বিচার বিভাগের কোনো অনিয়ম দুর্নীতিতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে গণতন্ত্র পরাজিত হবে। দুর্নীতি বিরোধের পাশাপাশি পুরনো মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। দায়িত্বের প্রথম দিনে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে আপিল বিভাগের বিচার কক্ষে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। আদালতের রায়ের কপি দ্রুত পাওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন। ভয় ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রধান বিচারপতিকে আহ্বান জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র বজায় রাখতে ন্যায় বিচার নিশ্চিত করার বিকল্প নেই। দুর্নীতি করার ব্যাপারে উনি বলেছেন যে কোনোভাবেই উনি দুর্নীতিকে ছাড় দিবেন না, এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থানের কথা বলেছেন তিনি সেটাকে সমর্থন করে বলেছেন যে তিনি এ ব্যাপারে সর্বাগ্রে সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং প্রত্যেকটি প্রতি 8 জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে। অনুষ্ঠানে সকল বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান বিচারপতি। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র চর্চার শ্রেষ্ঠ পরীক্ষা হলো নির্বাচন। বিএনপিকে নির্বাচন নিয়ে দ্বিমুখী আচরণ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক। এতে পরিকল্পনা মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির আচরণ এক এক সময় এক এক রকম। দ্বিমুখী আচরণ বা অ্যাটিটিউড মাসবিষ্ট খোলামেলা মাঠে নেমে আপনি করেন। নির্বাচন কমিশন আইন দ্বারা গঠিত সংস্থা। নির্বাচন কমিশনে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি হবে না, রেফারিকে বিশ্বাস করতেই হবে। গণতন্ত্রের চর্চার শ্রেষ্ঠ পরীক্ষা হলো নির্বাচন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের সাথে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এ সময় এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে 10 দফা সুপারিশ করে ডিবেট ফর ডেমোক্রেসি। বাংলাদেশকে এলডিসির গ্র্যাজুয়েশন উত্তরণ করবার জন্য প্রথমত দুর্নীতি দূর করতে হবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে একটা ক্রেডিবল ইলেকশন দিতে হবে, এবং সেই ক্রেডিবল ইলেকশনে যাতে সকল দলের অংশগ্রহণ থাকে, সকল মতের অংশগ্রহণ থাকে, তাহলে কিন্তু এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলার গ্র্যাজুয়েশনকে আমরা স্বাগত জানিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে পারবো। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন।
ছায়া সংসদ বিতর্কে সরকারি দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। গৃহীত হয়নি। যমুনা নিউজ, ঢাকা। বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে স্থাপনা নির্মাণ করায় পান্না ব্যাটারির ইটিপি প্ল্যান্ট ও গুদাম এবং ম্যাটাডোর কোম্পানির গুদাম ও সীমানা প্রাচীর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। তবে দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। কামরাঙ্গীর চরে এই অভিযান চালানো হয়। 6 দিনের অভিযানে দখলমুক্ত হয়েছে প্রায় 4 একর ভূমি। বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে রোববার রাজধানীর কামরাঙ্গীর চরের কোম্পানিঘাট এলাকায় চালানো হয় অভিযান। গুড়িয়ে দেওয়া হয় পান্না ব্যাটারির ইটিপি প্ল্যান্ট, ভেঙে দেওয়া হয়েছে ম্যাটাডোর কোম্পানির গুদাম ও সীমানা প্রাচীর। স্থানীয়দের দাবি, এই দুই প্রতিষ্ঠানের আরও স্থাপনা রয়েছে নদীর জায়গাতে, সেসব রেখে গুদাম উচ্ছেদ অনেকটাই লোক দেখানো। এই আদি চ্যানেলকে রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবৎ নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হোক আন্দোলন সংগ্রাম করবে। আমরা তো এই নদীটা দেখছিলাম একদম মানে এখান থেকে দাঁড়ালে সব খোলামোড়া পর্যন্ত দেখা গেছে, কোথায় গেল সেই নদী? অভিযানের মুখে দখলদাররা জায়গা ছাড়ার কথা বললেও এতদিন কেন দখলে রেখেছেন তার কোনো সদুত্তর নেই তাদের। রাষ্ট্র যদি বলে যে আমি এই জায়গাটা আমি ভরাট করছি, আমি সেটা খালি করে দেবো, আমি এখন খালি করে দেবো। ভরাট করলেন কেন? কোথায় ভরাট করছি? রাষ্ট্রই তো বলছে আপনি ভরাট করেছেন। না, আনতা যদি কেউ বলে আমার করার কিছু নাই। যে মুজায় মাপছে সেই মুজায় অনুযায়ী তারা আমাদেরকে বলছে ভাই আমরা যে জরিপটা চালাইছি জরিপ অনুযায়ী এইটুক আপনাদের একটু সামান্য একটু আমাদের মনে হচ্ছে যে এইটুক আমরা ঠিক আছে, আপনাদের যদি মনে করেন এটা আমরা ভেঙে দেবো, আমরা ভেঙে দিচ্ছি। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না বলে দাবি বিআইডব্লিউটি-এর। পান্না ব্যাটারিও ঠিক একই কাজ করেছে, তারাও জরিপ প্রতিবেদন অনুযায়ী দালানের যে অংশ সেটা ভেঙে নিয়েছে, কিন্তু তারা অনেক ভরাট করেছে এবং বর্ধিতাংশ বর্ধিত করেছে, যেটা আমরা এখন ভেঙে দিয়েছি আজকে। গেল 6 দিনের অভিযানে প্রায় 200টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও লালবাগ থানাসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনার বিষয়ে নির্বিকার প্রশাসন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে 100 শয্যার একটি করোনা হাসপাতাল সহ কয়েকটি ঝুপড়ি ঘর। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা 7:15টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প 20-এর বর্ধিত অংশে এই ঘটনা ঘটে। এপিবিএন জানায়, জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM পরিচালিত কোভিড হাসপাতালে প্রথমে আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়ি ঘরে। তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে এপিবিএন, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দেশে করোনা সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। শনাক্তের হার 2.91%। 24 ঘন্টায় প্রাণহানি 1 জনের। মোট মৃত্যু 28,077 জন। এই দিন 557 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, আর নমুনা পরীক্ষা হয়েছে 19,130টি। এ পর্যন্ত শনাক্ত 15,86,466 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 253 জন। মোট সুস্থ 15,49,557 জন। মৃত 1 জনের মধ্যে 1 জনই নারী, তিনি রংপুরের বাসিন্দা। করোনা সংক্রমণ বাড়ায় আংশিক লকডাউনের ঘোষণা দিল পশ্চিমবঙ্গ সরকার। রোববার একথা জানান রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সোমবার থেকে কার্যকর হবে বিধিনিষেধ, বন্ধ থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি অফিসে উপস্থিত থাকবেন 50% কর্মী। অর্ধেক যাত্রী নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলাচল করবে লোকাল ট্রেন। রাত 10টার মধ্যে সিনেমা হল, শপিং মল ও বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ থাকবে বিউটি পার্লার, সুইমিং পুল, সেলুন, জিম, চিড়িয়াখানা সহ সব বিনোদন কেন্দ্র। একই সাথে জারি থাকবে রাত্রিকালীন কারফিউ। আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত সব সরকারি কার্যক্রম। এর আগে নয়াদিল্লি ও মুম্বাইয়ে রাত্রিকালীন কারফিউ জারি করে প্রশাসন। করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। শনিবার বড়দিনের ছুটি শেষে আর্জেন্টিনা থেকে প্যারিসে ফেরেন মেসি। সেখানে PCR টেস্টে তার করোনা পজিটিভ আসে। এর পরপরই আইসোলেশনে চলে যান মেসি। করোনার প্রথম ধাক্কা সেভাবে হামলে পড়েনি ফুটবলারদের শরীরে, তবে এবার ওমিক্রন আর ডেল্টার মহাশক্তিশালী ঢেউ ঠিকই ধরে ফেলেছে। তাও আবার এমন একজনকে যার নাম আর ফুটবল এখন সমার্থক শব্দ এই বিশ্বে। তিনি লিওনেল
লিওনেল মেসি, 7 বারের ব্যালন ডিওর জয়ী। জায়ান্ট পিএসজি যখন ফ্রেঞ্চ কাপের ম্যাচ খেলতে প্রস্তুত, তখনই করোনা পরীক্ষায় পজিটিভ হন লিওনেল মেসি। খবর ছড়িয়ে পড়ে গোটা ফুটবল বিশ্বে। শুধু কি মেসি, তার সাথে করোনায় আক্রান্ত হয়েছেন দলের লেফট ব্যাক জুয়ান বার্নাট, বিকল্প গোলরক্ষক সার্জিও রিকো এবং 19 বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। মেসি সহ এদের প্রত্যেকেই এখন নিভৃত বাসে। করোনার বড় ধাক্কায় শুধু পিএসজি নয়, বায়ার্ন মিউনিখও হতবম্ব। অধিনায়ক ম্যানুয়েল নয়ার, কিংসলে কোম্যান সহ 4 ফুটবলারের শরীরে ঢুকেছে এই ভাইরাস। শুক্রবার মুনসেনগ্লাডবাখের বিপক্ষে লিগ ম্যাচের আগে 4 ফুটবলারকে হারিয়ে দিশেহারা এখন কোচ জুলিয়ান নাগেলসম্যান। কোভিডে আক্রান্ত হয়েছেন ইউভেন্টাস অধিনায়ক জর্জি কিয়েললিনিও। ইতালিয়ান লিগে নাপোলির বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ক্লাবটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউভেন্টাস কর্তৃপক্ষ। গত ডিসেম্বরে নিজের 3য় ডোজ টিকা নেয়ার কথা জানিয়েছিলেন কিয়েললিনি। করোনার তেমন কোনো লক্ষণ দেখা না দিলেও আপাতত সেলফ কোয়ারেন্টাইনে আছেন তিনি। এবার এই মিছিলে যোগ হলেন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লোপও। চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা পজিটিভ হলেন তিনি। কোভিডের উপসর্গ থাকায় ক্লোপ এখন আইসোলেশনে আছেন বলে জানিয়েছে লিভারপুল। চেলসির বিপক্ষে তাই ডাগআউটে দেখা যাচ্ছে না তাকে। তার জায়গায় দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ পেপ লিন্ডার্স। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। শান্তিরক্ষাকারী দেশ হিসেবে বাংলাদেশ 1 নম্বরে রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এই তথ্য জানান। এ সময় অসহায় ও দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। জিহাদ ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন লামিয়া তিথি। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এ মূল মন্ত্র নিয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতি বছরের মতো এবারও দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এমন একটি আয়োজনে ছিলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সেনা সদস্যরা এখন শীতকালীন প্রশিক্ষণ গ্রহণ করছে, এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে 1 নম্বরে অবস্থান করছে। এই 1 নম্বরে থাকাটাই এটা ইন্ডিকেট করে যে আমরা জাতিসংঘে অত্যন্ত ভালো পারফরমেন্স দেখিয়েছি। এর আগে একই জায়গায় স্থানীয় অসহায় মানুষদের জন্য কুমিল্লা সেনানিবাসের 35 ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক পরিচালিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এখানে 1000 জন অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমি ডাক্তার দেখাইতে হয়েছি, বিনামূল্যে টিকিট নিছি। প্রতি বছরে এমন ক্যাম্পেইন করলে আমাদের জন্য খুব ভালো। আমরা সাধারণত শীতকালীন যে সমস্ত সমস্যাগুলো বেশি হয় সেই সমস্যাগুলোর চিকিৎসা আমরা দিয়ে থাকি। আমরা প্রশিক্ষণ কর্মকাণ্ড করার পাশাপাশি জনগণদের পাশে যতক্ষণ দাঁড়াতে পারবো অবশ্যই দাঁড়াবো। সেনাবাহিনীর জনসেবামূলক কাজের প্রশংসা করেছেন দুস্থ ও অসহায় মানুষরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোরের দিকে লাগে আগুন। ধারণা, পার্লামেন্টের সাথে লাগোয়া সরকারি কার্যালয় ভবনের 3য় তলায় হয় সূত্রপাত। সেখান থেকে ছড়ায় মূল অংশ উদ্বোধন করা হয় 1884 সালে। শহরের দমকল কর্মীরা অবশ্যই প্রশংসার দাবিদার। মাত্র 6 মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছেন তারা। দুর্দান্ত দক্ষতা দেখিয়েছেন। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। মাউন্ট মগানুইতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের 3টি সেশনেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। 153 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডকে 328 রানে অল আউট করে মুমিনুল হকের দল। জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 175 রান। 70 রান করে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
ব্যাট হাতে একটা ভালো শুরুর অপেক্ষা দীর্ঘদিনের। আসা যাওয়ার মিছিলে থিতু হতে পারছিলেন না কেউই। এবার সেই আক্ষেপে কিছুটা হলেও প্রলেপ দিলেন জয় শান্তরা। তাদের প্রতিরোধে মঙ্গানুয়ে স্বপ্নের এক দিন কাটিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয়া গেছে ৩২৮ রানে। পরিকল্পনায় শতভাগ সফল বোলাররা। এবার দায়িত্ব নেয়ার পালা ব্যাটারদের। আর সে লক্ষ্যে সাবধানী শুরু দুই ওপেনার সাদমান আর মাহমুদুল জয়ের। তবে দলীয় ৪৩ রানে মনোসংযোগ হারান সাদমান। ওয়াগনারের স্লোয়ারকে লেগ সাইডে ঠেলতে গিয়ে ফেরেন ২২ রান করে। দিনের প্রথম ঘন্টা বাদ দিলে বে ওভালের উইকেট ব্যাটারদের জন্য সহজ হতে শুরু করে। সেই ফায়দা তুলে দারুণ প্রতিরোধ গড়েন জয় ও শান্ত। ১০৪ রানের জুটিতে শান্ত প্রায় ৬০ স্ট্রাইক রেটে ব্যাট ঘোরাচ্ছিলেন। সেখানে জয় ছিলেন শামুক গতিতে। ছক্কা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত ফেরেন ওয়াগনারের দ্বিতীয় শিকার হয়ে। বিপরীতে মাহমুদুলের ব্যাটে ছিল অভিজ্ঞ কোনো ব্যাটারের ছোঁয়া। ১৬৫ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে দর্শকরা দেখেছেন তার মুনশিয়ানা। দিনের বাকিটা সময় আর কোনো অঘটন হতে দেয়নি জয় মুমিনুল জুটি। ৭০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন জয়, আর ৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল হক। এর আগে প্রথম দিনের পুনরাবৃত্তি পেসার শরীফুল ইসলামের হাত ধরে। রাচিন রাভিন্দ্রাকে থিতু হবার আগেই ফেরান সাদমান ইসলামের তালুবন্দি করে। এরপর শুরু মেহেদি মিরাজ ঝলক। একে একে কাইল জেমিসন সাউদি ওয়াগনারকে তার ফাঁদে ফেলে গুটিয়ে দেন কিউইদের টেল এন্ডার। কিন্তু অপর প্রান্তে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন হেনরি ডিকোলস। তার ৭৫ রানের ইনিংসের ইতি টানেন অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৭০ রান যোগ করতেই ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অলোক হাসান, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।